আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। পাপেল এডুকেয়ার পক্ষ থেকে আজকের এই ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের দোয়াই ইনশাল্লাহ আমিও সুস্থ আছি। তাহলে কি আমাদের টপিকটা হচ্ছে কি, আমরা কি কোন অধ্যায় পড়তেছিলাম? রসায়নে লাস্ট আমি যে ক্লাস লাস্ট করাই গেছিলাম 4 থেকে 5 দিন আগে, সকলের আশা করি মনে আছে ক্লাসটা, রাসায়নিক পরিবর্তন। রসায়নে রাসায়নিক পরিবর্তন, ওই যে জারণ বিজারণ এগুলা পড়ছিলাম না? ছন্দ আকারে মনে করে যে পড়াইছিলাম তোমাদের। আশা করি সকলে ওই জিনিসটা ক্লিয়ার হয়েছিল। অনেকে আছে কি 4-5 দিনে মাথা থেকে সব ঝেড়ে ফেলছে, পড়ো নাই, পড়ার মনোযোগ দেওয়া নাই, পড়ো নাই, সবকিছু মাথা থেকে চলে গেছে। এই জন্য কি আমরা একটু ফার্স্ট থেকে একটু লাস্ট পর্যন্ত একটু কি করব, রিভিশন দিয়ে আবার ওই টপিকটা যাব। দেখো আমাদের যে টপিকটা রাসায়নিক বিক্রিয়ার, প্রথমটা হচ্ছে কি, রাসায়নিক পরিবর্তন যেটা বলছিলাম। রাসায়নিক পরিবর্তনটা মানে কি বলছিলাম? রাসায়নিক পরিবর্তন মানে বলছিলাম হচ্ছে, ধরো কোনো কিছু একটা তৈরি করা, ধরো হাইড্রোজেন দিলা, অক্সিজেন দিলা, একটা জিনিসের মধ্যে বিক্রিয়া করালে কি, ধরো হাইড্রোজেন অক্সিজেন, হাইড্রোজেন প্লাস কি, অক্সিজেন, হাইড্রোজেন প্লাস অক্সিজেন, এই বিক্রিয়াটা করে কি করলা, ধরো মনে করলাম কি H2O উৎপন্ন হলো। এই যে দেখো একটা নতুন একটা হাইড্রোজেন একটা গ্যাস, অক্সিজেন একটা গ্যাস, এগুলো কি দ্বিপারমাণবিক। কিন্তু এই যে দ্বিপারমাণবিক টু, এগুলো কেন দিয়ে তো বলছিলাম, ছন্দ আকারে বলছিলাম না? নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, সাথে কি সকল হ্যালোজেন, এগুলো কি পারমাণবিক? দ্বিপারমাণবিক। এগুলো কি পারমাণবিক? দ্বিপারমাণবিক। দ্বিপারমাণবিক হাইড্রোজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, সাথে কি সকল হ্যালোজেন, সাথে কি সকল হ্যালোজেন। হ্যালোজেন কোনগুলা? পর্যায় সারণী পড়ছিলা তোমরা, আশা করি সকলে চতুর্থ অধ্যায় পর্যায় সারণী পড়ছো। ওইখানে কি 17 নম্বর গ্রুপটাকে কি বলা হয়? হ্যালোজেন। হ্যালোজেন অর্থ কি? হ্যালোজেন তো লবণ উৎপন্নকারী। 17 নম্বর ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো কি হ্যালোজেন। এগুলো কি পারমাণবিক? দ্বিপারমাণবিক। দ্বিপারমাণবিক অর্থাৎ কি, এগুলো দুজনই কি, তোমার যখন দুজনই বলতে তোমাদের যখন বিক্রিয়া করবে, এগুলো কি করবে, বিক্রিয়া করবে, বিক্রিয়া অংশগ্রহণ করার মধ্যে কি করবে, টু থাকবে। কি থাকবে? টু থাকবে। এগুলো টু থাকবে। অক্সিজেনের আবার কয়েকটা রূপ দেখবা, এইভাবে লেখা থাকে কিছু জায়গায় বিক্রিয়ার সময়, আবার কিছু জায়গায় কি O3 থাকে। ওইগুলো আলাদা কনসেপ্ট। এটা কি ওজোন গ্যাস, আবার এটা কি জায়মান অক্সিজেন, এগুলো আলাদা কনসেপ্ট। ওইটা আপাতত তোমরা এইটুক জেনে রাখো, শুধু কি ধরো অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, এগুলো কি দ্বিপারমাণবিক। এই অধ্যায়ে এগুলো জানতে হবে। এগুলো না জানলে অনেকগুলো কি ক্যালকুলেশন এই অধ্যায় প্লাস ষষ্ঠ অধ্যায় যে আছে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, এই অধ্যায়টার মধ্যে কি এগুলো যদি না জানো, ওই অধ্যায়গুলো কি তোমাদের অনেক কি প্রবলেম ফেস করতে হবে। এই জিনিস, ছোট ছোট জিনিসগুলো কি তোমাদের জানতে হবে। এগুলো না জানলে তুমি সমতা করতে পারবে না। তাহলে এগুলো কি তোমাদের ভালো করে স্টাডি করতে হবে। হ্যাঁ দেখো, তাহলে রাসায়নিক পরিবর্তন মানে কি বললাম? এই যে হাইড্রোজেন, এই যে অক্সিজেন, এই দুইটা কিন্তু আলাদা দেওয়া বিক্রিয়ক। এগুলো কি বিক্রিয়ক। বিক্রিয়কের উৎপাদ তো আসলে সকলে জানো, যা দ্বারা কোনো কিছু তৈরি হবে সেটা হচ্ছে কি বিক্রিয়ক, আর যেটা তৈরি হলো সেটা কি উৎপাদ। এই দেখো যে এই উৎপাদ, এই উৎপাদের মধ্যে কি নতুন একটা ধর্ম না, একদম সম্পূর্ণ একটা নতুন একটা ধর্ম না। মানে কি, এখানে কি আছে, পানি আছে, একদম সম্পূর্ণ কি একটা নতুন পদার্থ। এখানে আছিল কি, এখানে আছিল হাইড্রোজেন, এখানে আছে অক্সিজেন, দুইটা একত্র হয়ে কি হয়ে গেছে গা, এখানে তাপের প্রভাব, অবশ্যই তাপ আছে, তাপের প্রভাবে কি হয়ে গেছে, H2O পানি নতুন একটা পরিবর্তন। এই যে একটা পরিবর্তন ঘটলো, এই পরিবর্তনটা কি পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন। পরিবর্তনটা কি পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন। হ্যাঁ দেখো, তারপরে টপিক কি, রাসায়নিক বিক্রিয়ার দিক। রাসায়নিক বিক্রিয়ার দুইটা দিক আছে। রাসায়নিক বিক্রিয়ার কয়টা দিক আছে? দিকের উপরে নির্ভর করে কয়টা দিক আছে? দুইটা দিক। একটা কি একমুখী, একটা শুধু একমুখী চলতেই থাকবে। কি থাকবে? একমুখী চলতেই থাকবে। আরেকটা কি দ্বিমুখী। মনে করে যে হাইড্রোজেন আর প্লাস কি অক্সিজেন বিক্রিয়া করে কি হয়েছে H2O। আরেকটা বিক্রিয়া মনে করি নাইট্রোজেন প্লাস কি H2 মিলে কি হয়েছে অ্যামোনিয়া। কি উত্তর হইলো? অ্যামোনিয়া, NH3। এটা কি 2, এখানে কি 3। সমতা করলাম, কি করলাম, সমতা করলাম। এই যে এই যে এটা কি, এই একমুখী বিক্রিয়ার মধ্যে কি একমুখী বিক্রিয়ার দিকে কনসেপ্ট হচ্ছে, তুমি যত বিক্রিয়কের মধ্যে যত হাইড্রোজেন আর অক্সিজেন দিবা, তত কি হবে, পানি উৎপন্ন হতেই থাকবে। কি বললাম? যত হাইড্রোজেন আর অক্সিজেন দিতেই থাকবা, যত দিবা তুমি, এটা যত এটার পরিমাণ, হাইড্রোজেন এবং অক্সিজেনের পরিমাণ যত বিক্রিয়কের মধ্যে বাড়াবা, তত কি পানি উৎপন্ন হতে থাকবে। আর এখান থেকে যত হাইড্রোজেন এবং অক্সিজেনের পরিমাণ কমাবা, তত কি পানির পরিমাণ কমতে থাকবে। এটা হচ্ছে কি একমুখী বিক্রিয়া কনসেপ্ট। আরেকটা কি, ধরো দ্বিমুখী বিক্রিয়া। দ্বিমুখী বিক্রিয়ার মেইন কনসেপ্ট কি জানো? একটা সাম্যাবস্থায়। কি একটা সাম্যাবস্থায়। ধরো এই যে নাইট্রোজেন দিলাম, হাইড্রোজেন দিলাম, নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করলো, কি বিক্রিয়া করে কি তৈরি করলো? অ্যামোনিয়া তৈরি করলো। এখানে তুমি অত্যাধিক দিছো, এখানে কি ধরো আস্তে আস্তে বাড়াইতেছো। এখানে যখন আসে কি বেশি হয়ে যাবে, তাহলে এখানে যখন বেশি হয়ে যাবে, এখানে তখন আবার একটু কম হবে। ওই যে সমতা করার জন্য কি করবে জানো? তখন ওই সাইড থেকে কি এদিকে আবার চলে আসবে, ওই সাইড থেকে কি করবে, এদিকে আবার চলে আসবে। মানে এদিকে চলবে একবার, প্রথমে যাবে এদিকে, তারপরে কি এদিকে। তার মানে কি এটা কি কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে? যতক্ষণ নাকি ওরা সাম্য অবস্থায় না আসতেছে। তাহলে আমি বলতে পারি না সাম্য অবস্থা একটি গতিশীল অবস্থা। এটা তো সকলে বোঝা উচিত।
তাহলে কি উভমুখী বিক্রিয়ায় নাইট্রোজেন হাইড্রোজেন একবার এদিকে বিক্রিয়া যাবে, আবার কি অ্যামোনিয়ারে ভাঙ্গে কি হবে, নাইট্রোজেন হাইড্রোজেন তৈরি হবে। নাইট্রোজেন হাইড্রোজেন মিলে কি তৈরি হবে, অ্যামোনিয়া। আবার কি হবে, অ্যামোনিয়া ভেঙে কি তৈরি হবে, নাইট্রোজেন হাইড্রোজেন এইভাবে তৈরি হবে। আর একমুখী বিক্রিয়ার মধ্যে কি বললাম, হাইড্রোজেন অক্সিজেন মিলে শুধুমাত্র কি পানি তৈরি হবে, H2 তৈরি হবে। বাট পানি থেকে কি তৈরি হবে না, হাইড্রোজেন অক্সিজেন কি তৈরি হবে না। এটাই হচ্ছে কি মেন কনসেপ্ট একমুখী আর দ্বিমুখী বিক্রিয়ার মধ্যে। সমতাকে একটা প্র্যাকটিসের মধ্যে, এটা তুমি যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত পারবে। তাহলে কি সমতা কিভাবে করবে, ধরো এখানে নাইট্রোজেন আছে, এখানে কি আছে, নাইট্রোজেন আছে, এটা কিভাবে করছি, ধরো এখানে কি আছে, নাইট্রোজেন হাইড্রোজেন, নাইট্রোজেন হাইড্রোজেন, নাইট্রোজেন আছে কয়টা, দুইটা, হাইড্রোজেন আছে দুইটা, এখন তৈরি হয়েছে কি অ্যামোনিয়া। কিন্তু এখানে নাইট্রোজেন কয়টা, একটা না, এখন নাইট্রোজেন কয়টা, একটা। তাহলে নাইট্রোজেন একটা হলে তাহলে কত লিখলে নাইট্রোজেন দুইটা হবে, চিন্তা করো কত লিখলে নাইট্রোজেন দুইটা হবে, দুইটা লিখলে, তাহলে আমি দুই দিলাম, দুইটা লেখাতে কি হয়ে যাবে, নাইট্রোজেন দুইটা হয়ে গেল। কিন্তু নাইট্রোজেন দুইটা করতে যায় আবার দেখো হাইড্রোজেন কয়টা হয়ে গেছে, ছয়টা হয়ে গেছে। মাথায় রাখবো, অনেকে যে এই ভুলটা করো পরীক্ষা হলে, যে কি করো, এই যে দুই আছে তিন আছে তার মানে কি পাঁচটা, এই জিনিসটা কিন্তু করা যাবে না। কি করো, অনেকে ভাবো কি এইটা আর এই যে এইটা, এই দুইটা কি করো, এই দুইটা এই দুই আর তিন কি করো, দুই আর তিন যোগ করো, তাহলে পরে বলো কি পাঁচটা আছে। এটা লিখলে কিন্তু একদম ক্রস ভুল হবে, এটা হবে না। মনে রাখবা এখানে যেটা থাকবে আর এখানে যেটা কি থাকবে, কি করতে হবে, গুণ করতে হবে, কি করতে হবে, গুণ করতে হবে। 2 আর 3 গুণ করলে কয়টা আছে, 6টা। দেখো আমি বানাইতে চাইছিলাম কি নাইট্রোজেন দুইটা, এটা মিলানোর জন্য দুইটা নাইট্রোজেন দিছি, কিন্তু হয়ে গেছে কয়টা, তিনটা এখানে। তাহলে নাইট্রোজেন দুইটা দেওয়াতে আবার হাইড্রোজেন কয়টা হয়ে গেছে গা, তিন দোকানে কত, 6টা হয়ে গেছে গা। এখন হাইড্রোজেন এখানে কত লিখলে 6 হবে, 3 হবে। তোমার বেশি কষ্ট করতে না, তুমি একটা মিলাবা, একটা মিলাতে যা দেখবা আরেকটা কি তুমি যখন একসাথে একটা করে মিলাবা, তুমি সাথে সাথে নাইট্রোজেন মিলাইলা হাইড্রোজেন একসাথে চিন্তা করবা, দেখবা যে জগা খিচুড়ি লাগছে, তুমি কিছুই পারতেছো না। একটা একটা করে মিলাবা, দেখবে সব মিলে গেছে। বুঝতে পারছো, ধরো নাইট্রোজেন আছে, কি আছে, নাইট্রোজেন প্লাস কি হাইড্রোজেন আছে। মনে করো এটা বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, অ্যামোনিয়া। বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, অ্যামোনিয়া উৎপন্ন করছে। এখন প্রশ্ন হচ্ছে, দেখো নাইট্রোজেন আছে এখানে দুইটা, হাইড্রোজেন আছে দুইটা, কিন্তু এখানে হাইড্রোজেন আছে তিনটা, এখানে আছে নাইট্রোজেন আছে একটা। এখন তুমি যদি হাইড্রোজেন নিয়ে প্রথমে আলোচনা করো, তো এখানে হাইড্রোজেন কত দিলে কি হবে তুমি বুঝতে পারবা, বুঝতে পারবা না। তো তাহলে কি করা উচিত আমার, আমার করা উচিত কি, আগে নাইট্রোজেন আছে দুইটা, এই দুইটা আগে মিলাই নেই, একটা মিলাইলে দেখবা আরেকটা অটোমেটিক কি তোমার সবকিছু ক্লিয়ার হয়ে যেতেছে। তাহলে কি নাইট্রোজেন আছে দুইটা, তাহলে আমি কত লিখলে নাইট্রোজেন দুইটা হবে, আমি দুই লিখলাম, তাহলে কয়টা হয়ে গেল, নাইট্রোজেন কত হয়ে গেল, দুইটা হয়ে গেছে। তার মানে নাইট্রোজেন নিয়ে আমার কোনো টেনশন নাই, নাইট্রোজেন নিয়ে কোনো টেনশন আছে, নাইট্রোজেন নিয়ে কোনো টেনশন নাই। এখন ধর নাইট্রোজেন দুইটা মিলাতে যায় আবার হাইড্রোজেন কয়টা হয়ে গেছে, আমি বারবার বলতেছি এই দুই আর এই তিন, অনেকে এইভাবে দুইটা আছে ওখানে তিনটা আছে, পাঁচটা আছে, এভাবে যোগ করবা, এভাবে কিন্তু যোগ করলে হবে না, এগুলো কিন্তু ভুল। কি করতে হবে, এখানে যা থাকে আর এখানে যা থাকে এটা কি করতে হয়, গুণ করতে হয়। এখানে যা থাকে আর এখানে তা কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে 2 আর 3 গুণ করলে কত হয়, তাহলে হাইড্রোজেনের সংখ্যা আছে কত, 6টা। আর নাইট্রোজেনের সংখ্যা আছে, নাইট্রোজেনের সংখ্যা আছে কয়টা, দুইটা। নাইট্রোজেনের সংখ্যা আছে দুইটা, দুইটা দুইটা মিলে গেছে। তাহলে হাইড্রোজেন এখানে আমার 6টা হয়ে গেছে। আমি কত লিখলে এখানে 6 হবে, এই যে 3। দেখছো, তাহলে কি আমি একসাথে যদি সব নিয়ে আলোচনা করতাম, সবকিছু নিয়ে ভাবতাম, তাহলে আমি পারতাম, পারতাম না। তাহলে কি একটা যখন ভাববা তখন অটোমেটিক আরেকটা ইজিলি হয়ে যাবে। বুঝতে পারছো, এখন কি আশা করি সকলে সমতা জিনিসটা বুঝেছো। এই সমতা জিনিসটা কিন্তু বুঝতে হবে ভালোভাবে। এটা যদি না পারো তুমি কিন্তু এই অধ্যায়ের অনেক কিছু তুমি মানে পারবা, বাট ক্যালকুলেশন করতে যাই দেখো পারতেছো না। অনেক কিছুই আছে তুমি পারতেছো না ক্যালকুলেশন করতে যায় বা সমাধান করতে গিয়ে, লাস্টে যখন আমরা সাথে নীতিটা পড়বো ওইখানে দেখো তুমি কিছুই বুঝতেছো না। তাহলে কি আশা করি সমতা জিনিসটা, আর সমতা যে যত বাসায় প্র্যাকটিস করবা সে তত ভালো করবে। যে যত প্র্যাকটিস করবে, যে বলে না প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, মানে এই জিনিসটা কিন্তু আসলে সত্য। যে যত পরিশ্রম করবে, পরিশ্রমীদের কি আল্লাহ কখনো ঠকায় না। তাহলে কি তোমরা যত পরিশ্রম করবা তোমাদের কি তত ভালো হবে। রাসায়নিক বিক্রিয়ার দিক, এখন রাসায়নিক বিক্রিয়ার তাপের পরিবর্তন, যে কোনো বিক্রিয়া, মনে করো যে কোনো বিক্রিয়া, যে কোনো বিক্রিয়ার পূর্ব শর্ত কি, যে কোনো বিক্রিয়া পুরুষ দেওয়া। আমি আগে ক্লাসে তোমাদের মনে আছে যে খিচুড়ি দিয়ে বুঝাইছিলাম, খিচুড়ি রান্না করার সময় বা বিরিয়ানি রান্না করার সময় বুঝাইছিলাম না, এটা মজা করে কি বলছিলাম, ধরো একটা খিচুড়ি রান্না করবা, খিচুড়ি রান্না করার মধ্যে তুমি চাল দিলা, ডাল দিলা, পেঁয়াজ দিলা, মশলা দিলা, তারপরে কি মাংস দিলা, সবই দিলা, তাহলে কি খিচুড়ি হয়ে যাবে? যতক্ষণ তুমি চুলায় আগুন না দিতেছো বা তাপ না দিতেছো ততক্ষণ কি সম্ভব রান্না করা সম্ভব? রান্না করা সম্ভব না। তাহলে সেম ভাবে কোন একটা বিক্রিয়া, মনে করো নাইট্রোজেন দিলাম, হাইড্রোজেন দিলাম, কিন্তু আমি তাপ দিলাম না, তাহলে মিশ্রণটা ঘটবে, তাহলে কেমন এটা তৈরি হবে? এমন তৈরি হবে না। তার মানে আমার বিক্রিয়ার পূর্ব শর্ত কোনটা? তাপ। বিক্রিয়ার পূর্ব শর্ত কোনটা? তাপ। তাহলে এই তাপ, এই তাপের একটা দিক আছে, শুধু এমন কি হয় সবসময় কি তাপ দিতে হয়?
এই যে বরফ যে তৈরি হয়, ধরো একটা পানি আছে, পানি থেকে আমি বরফ কিভাবে তৈরি করি, যখন তাপমাত্রাটাকে আমি সরাই নিই তখন কি আমার বরফটা হয় না? তাহলে তার মানে কি সবসময় তাপ দিলেই হয় না, তাপ নিতে হয়। তার মানে কি তাপের এভাবে বলা যাবে না যে তাপ দেওয়া, তাপ দেওয়া না, তার মানে বলতে হবে কি তাপের আদান প্রদান। তাপের কি আদান প্রদান, তুমি তাপ নিতে পারো বা দিতে পারো, এটা তোমার দিক। এটা বিক্রিয়া বলে দিবে তোমার কি করতে হবে, তাপ দিতে হবে না তাপ নিতে হবে। এই জিনিসটা আমি তোমার আজকে বুঝাবো, লাস্টের দিকে বুঝাবো কিভাবে তোমার তাপ কোন জায়গায় তাপ দিতে হবে, কোন জায়গায় তাপ নিতে হবে। সহজ শর্টকাট কি টেকনিক তোমাদেরকে আমি শিখাই দিব আজকে। যেটা তাপের দিক কয়টা, তাহলে আমাদের দুইটা, একটা হলো তাপ উৎপাদী আর একটা কি তাপহারী। যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় সেটা কোন বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। আর যে বিক্রিয়ায় তাপ হারিয়ে ফেলে সেটা কি বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া। এখন তাপ উৎপাদী কোনটা, তাপ হারি কোনটা, এইভাবে কি বুঝবা? তাপ উৎপাদী তাপ হারি চিনার তিনটা উপায় আছে। কয়টা উপায় আছে? তিনটা। মানে শর্টকাট টেকনিক। তুমি যদি এটা ডিটেলস পড়তে চাও, ডিটেলস আমরা বলতে পারবো, প্লাস কি বুঝাইতে পারবো, কিন্তু এটা লং হয়ে যাবে। আবার তো তোমার শর্টকাট মনে রাখার জন্য তিনটা ডিটেলস জেনে রাখো। সেটা হচ্ছে কি, ধরো একটা শর্টকাট তাপ উৎপাদী, ধরো তাপ উৎপাদী কিভাবে চিনবা। তারপর মনে করো একটা বিক্রিয়া, মনে করো একটা বিক্রিয়া কি, ধরো নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, কি বিক্রিয়া, উমুখী বিক্রিয়া। NH3 দুই অণু, NH3 উৎপন্ন হয়েছে, এখানে কি আছে 3 অণু। আর এখানে সুইচটা দেখি ডেল এইচ এর মান -92, মানে 92 কিলো জুল পার মোল, কিলো জুল পার মোল মনে করো। তাহলে কি এটা তৈরি যেমন তাপ উৎপাদী বিক্রিয়া মনে রাখবা। তাপ উৎপাদী বিক্রিয়া ধরো একটা একটা কথা বলে না, ধরো একটা জিনিস, ধরো যারা বাসায় ধরো সাধারণভাবে সবাই কি তেল দেও, বিশেষ করে মেয়েরাও কি তেল দেও, মাথায় তেল দেও বা ছেলেরাও তেল দেও। ধরো তোমার মাথায় যখন তেল আছে, ওই যে একটা কথা আছে না, প্রবাদ বাক্য আছে না, যে তেলা মাথায় তেল দেওয়া, এমন একটা কথা প্রবাদ শুনছো না? তাহলে কি ধরো তোমার মাথায় তেল আছে, তুমি কি ওইটা আরো তেল দিবা? ওইখানে কি তুমি আরো তেল ঢালবা? তোমার মাথায় তেল দেওয়া আছে, তুমি কি তেল দিলে তেমনি বিরক্ত লাগে, সেখানে কি তোমার তেল দিছো, তুমি আরো তেল দিলা, সেটা কি তোমার ভালো লাগবে? কেমন একটু আনইজি ফিল হবে না? তার মানে কি তখন কি করতে হয়, এটা বলা হয় তেল, মানে তেলা মাথায় তেল দেওয়া যেটা বলে। তার মানে কি ডেল এক্স এর মান একটা জাস্ট, এটা এই কারণে এই উদাহরণটা দিলাম, এটা বুঝবা যখন আমি লাস্ট দিলে নীতি পড়বো না, তখন লাস্টে তোমার আমি ভালো কনসেপ্ট বুঝবো। আবার তো এই উদাহরণটা মনে রাখো, আবার তো মনে রাখো তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেল এইচ এর মান যদি মাইনাস থাকে, কি ঋণাত্মক, ডেল এইচ এর মান যদি ঋণাত্মক থাকে, তাহলে কি বিক্রিয়া, এটা তাপ উৎপাদী বিক্রিয়া। এটা কি বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। যদি কি বললাম, এটা হলো একটা সমীকরণ, একটা কি, একটা সমীকরণ। কি বললাম, যে সমীকরণে কি থাকবে, ডেল এইচ এর মান নেগেটিভ থাকবে, সেটা কি বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। আবার যদি থাকে এমন ভাবে থাকে, ধরো মনে করো নাইট্রোজেন প্লাস 3 অণু হাইড্রোজেন বিক্রিয়া করে উৎপন্ন করলো 2 অণু NH3 প্লাস 92। এখানে সরাসরি দেখো কি বললাম, এই যে এটা মানে কি, তোমার এই যে বাংলাতে দেখো দাঁড়িয়ে লেখো না, বাংলাতে কি করো ফুল, ইংলিশে লেখো ফুল স্টপ, আর বাংলাতে কি লেখো দাঁড়িয়ে লেখো না, ওই সেম ভাবে মনে করো এটা বাংলাতে একটা দাঁড়ি, এটা বিক্রিয়া ক্ষেত্রে একটা মনে করো একটা দাঁড়ি সেমিকোলন যেটা বলে। তাহলে কি আমি বললাম, যদি একটা প্রক্রিয়া কি তাপ উৎপাদী চিহ্ন, যেটা হলো ডেল এইচ এর মান যদি নেগেটিভ থাকে, তাহলে ওটা কি বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। আবার যদি বিক্রিয়ার মধ্যে সরাসরি পজিটিভ থাকে, কি থাকে, উৎপাদের ক্ষেত্রে সরাসরি পজিটিভ থাকে, এই দেখো এখানে কি +92 না, উৎপাদের মধ্যে প্লাস সরাসরি প্লাস থাকলে সেটা কি বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। সেটা কি বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। সেম ভাবে আরেকটা প্রসেস আছে কোনটা, এখানে পজিটিভ আর এই পাশে কি আসলে কি হবে, এটা নেগেটিভ হবে। তাহলে কি নাইট্রোজেন প্লাস 3 অণু হাইড্রোজেন মাইনাস 92, 2 অণু কি NH3। এই পাশে বিক্রিয়কে কি, বিক্রিয়কে যদি মাইনাস থাকে তাহলে কি হবে, সেটাও কি তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া চিনার কয়টা উপায় আছে, তিনটা উপায় আছে। যদি ডেল এইচ কি থাকে প্রশ্ন, আবার অনেকে বলবা স্যার আপনি 92 এগুলো কই থেকে আনলেন, মুখস্থ করছেন? এগুলো আমরা করাইতে করাইতে তোমাদের কি আমাদের একটা মুখস্থ হয়ে গেছে আপাতত। তোমরা কি করবা, এগুলো যখন তোমার প্রশ্নে সবকিছু কি মান দেওয়া থাকবে, এটা নিয়ে টেনশন করার দরকার নাই, কোশ্চেনে কি মান দেওয়া থাকবে। তাহলে কি বললাম, ডেল এইচ এর মান যদি কি -92 থাকে, তাহলে সেটা কি বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। আবার আরেকটা কি বললাম, উৎপাদে যদি সরাসরি প্লাস থাকে, তাহলে ওইটা কি বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। আবার বিক্রিয়কে যদি মাইনাস থাকে, সেটা কি বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। সেম এটার উল্টাটা কি হবে, তাপহারী। ওইখানে ডেল এইচ এর মান যদি মাইনাস থাকে, কি বলছিলা, তাপ উৎপাদী। তার ডেল এইচ এর মান পজিটিভ থাকলে কি বিক্রিয়া, তাপহারী। এখানে যদি বিক্রিয়া সরাসরি উৎপাদে মাইনাস থাকে, তাহলে কি বিক্রিয়া, তাপহারী। যেহেতু প্লাস থাকলে উৎপাদী, তাহলে উল্টাটা কি হবে,
তাপ হারি। সেম ভাবে এখানে বিক্রিয়কে যদি সরাসরি প্লাস থাকে, এখানে মাইনাস আছে দেখে তাপ উৎপাদী, যদি প্লাস থাকে তাহলে কি বিক্রিয়া? তাপ হারি। আশা করি এই জিনিসটা সকলে বুঝতে পারছো, তাপ উৎপাদী তাপ হারি, এই জিনিসটা আশা করি সকলে ক্লিয়ার হইছো। দেখো তাহলে পরের টপিকটা কি আছিল? রাসায়নিক তাপের পরিবর্তন। তারপরে কি? জারণ বিজারণ। জারণ বিজারণ, জারণ মানে ছারণ, জারণ মানে কি? ছারণ, জারণ মানে কি? ছারণ। কি ছারণ? জারণ মানে কি? ছারণ। কি ছারণ? ইলেকট্রনের ছারণ। কি ছারণ? ইলেকট্রন ছারণ। জারণ মানে ছারণ। কি বললাম? জারণ মানে কি? জারণ মানে ছাড়ন। জারণ মানে কি? ছাড়ন। কি ছাড়ন? ইলেকট্রন ছাড়ন। কি ছাড়ন? ইলেকট্রন ছাড়ন। জারণ মানে কি? ইলেকট্রন ছাড়ন। জারণ মানে কি? ইলেকট্রন ছাড়ন। জারণ মানে কি? ইলেকট্রন ছাড়ন। তাহলে বিজারণ মানে কি? ইলেকট্রন গ্রহণ। বিজারণ মানে কি? ইলেকট্রন গ্রহণ। এই জারণ বিজারণ যে না পারবে সে দেখবা কি পরীক্ষায় অনেক কিছু কি তোমরা কি মানে পারবা না, এমন জিনিসটা হবে। জারণ বিজারণ জিনিসটা কি খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তারা যে কি তোমরা আজীবন কেমিস্ট্রি লাগবে। একটা কথা বলছিলাম না, মনে আছে যে যুজুনি যে না পারবে সে কেমিস্ট্রির অনেক কিছু পারবে না। সেম ভাবে তোমার বললাম জারণ বিজারণ যে না পারবে সে কি করবে? বিক্রিয়া যে কিভাবে হচ্ছে না হচ্ছে এটাই ধরতে পারবে না। জিনিসটা বুঝতে পারছো? তাহলে কি বিজারণ, বিজারণ মানে কি? ইলেকট্রন, ইলেকট্রন কি গ্রহণ। বিজারণ মানে কি? ইলেকট্রন গ্রহণ। এই যে এই জিনিসটা আছে এটা কিভাবে হচ্ছে দেখো, আমি তোমাদের এটা উদাহরণ দিয়ে বুঝাই দিই। কিভাবে বুঝাই দিই? দেখো উদাহরণ দিয়ে। জারণ মানে কি বললাম? ছাড়ন। বিজারণ মানে কি? ইলেকট্রন গ্রহণ। বারবার বলতাছি এই জিনিসটা, টপিকটা মনোযোগ, এখন যে টপিকটা বলতাছি মনোযোগ দাও, তাহলে কি তোমরা কিন্তু উপকৃত হবা। যে মনোযোগ দিবা না সে কিন্তু পস্তাবা লাস্টে যায়। দেখো মনে করো সোডিয়াম কি আছে? সোডিয়াম আছে। সোডিয়াম থেকে যখন একটা ইলেকট্রন ত্যাগ করে, কি করলাম? সোডিয়াম থেকে একটা ইলেকট্রন ত্যাগ করলাম। সোডিয়াম থেকে একটা ইলেকট্রন ত্যাগ করলাম। সোডিয়াম থেকে একটা ইলেকট্রন ত্যাগ করলে কি হইলো? সোডিয়াম প্লাস উৎপন্ন হলো। কি উৎপন্ন হইলো? সোডিয়াম প্লাস উৎপন্ন হলো। এটা তো জানো ত্যাগ করার পরে কি উৎপন্ন হয়? প্লাস মানে কি? ক্যাটায়ন। ধনাত্মক আয়নযুক্ত এটা কি বলা হয়? ক্যাটায়ন। আর ঋণাত্মক আয়নযুক্ত এটাকে কি বলা হয়? অ্যানায়ন। তাহলে কি ইলেকট্রন, সোডিয়াম থেকে একটা ইলেকট্রন ত্যাগ করলাম, কি হচ্ছে? সোডিয়াম প্লাস। তারপরে ধরো কি আছে? সোডিয়াম, এই সোডিয়াম প্লাসটাই মনে করো সোডিয়াম প্লাস আয়ন প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করলো। কি করলো? গ্রহণ করে কি উৎপন্ন করছে? সোডিয়াম উৎপন্ন করছে। কি উৎপন্ন করছে? সোডিয়াম উৎপন্ন করছে। সোডিয়াম থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে কি উৎপন্ন হয়েছে? সোডিয়াম প্লাস। এই সোডিয়াম প্লাসটাই যখন আমরা আরেকটা ইলেকট্রন ত্যাগ করব, গ্রহণ করব, তখন কি হবে? সোডিয়াম। এই যে সোডিয়াম যে প্রক্রিয়া ইলেকট্রন ত্যাগ করছে, অবশ্যই একটা প্রক্রিয়া আছে, যে কোনো একটা কিছু তৈরি হয়, একটা প্রক্রিয়া তৈরি হয় না, একটা প্রসেসের মধ্যে যায়। এই যে সোডিয়াম থেকে যখন একটা ইলেকট্রন ত্যাগ করে, যে প্রক্রিয়া ইলেকট্রন ত্যাগ করে সেই প্রক্রিয়াটা কি প্রক্রিয়া? জারণ প্রক্রিয়া। কি প্রক্রিয়া? জারণ প্রক্রিয়া। জারণ প্রক্রিয়া। একটু আগে তো তোমারে বললাম জারণ মানে কি? ছাড়ন। তাহলে যে প্রক্রিয়া ইলেকট্রনটা ত্যাগ করে সেই প্রক্রিয়াটা কি প্রক্রিয়া? জারণ প্রক্রিয়া। যে প্রক্রিয়া ইলেকট্রন ত্যাগ করে সেই প্রক্রিয়াটা কি? জারণ প্রক্রিয়া। কে ত্যাগ করছে? সোডিয়াম ত্যাগ করছে। কে ত্যাগ করছে? সোডিয়াম ত্যাগ করছে। তাহলে সোডিয়ামটা কি? এই সোডিয়ামটা কি? সোডিয়ামটা হচ্ছে বিজারক। কি বললাম? বিজারক। কি বললাম? বিজারক মানে যার জারণ ঘটে সে কি? বিজারক। আর যে প্রক্রিয়া ইলেকট্রন ত্যাগ করে সেই প্রক্রিয়াটা কি? জারণ। এই জিনিসটা সকলে ক্লিয়ার হইছো? আর যেটা উৎপন্ন হয়েছে এটা কি? ক্যাটায়ন। এটা কি? ক্যাটায়ন। এটা কি? ক্যাটায়ন। যে প্রক্রিয়া ইলেকট্রন ত্যাগ হয় সে প্রক্রিয়া কি? জারণ প্রক্রিয়া। আর যে যে ইলেকট্রন ত্যাগ করে সে কি? বিজারক। সেম ভাবে এই সোডিয়াম আয়নটা কি আছে? এই সোডিয়াম আয়নটা আছে, এই সোডিয়াম প্লাস আয়ন যে প্রক্রিয়া, দেখো এখানে কি ইলেকট্রন গ্রহণ করছে না, এখানে কি করছে? ইলেকট্রনটা গ্রহণ করছে। যে প্রক্রিয়া ইলেকট্রনটা গ্রহণ করে সে প্রক্রিয়াটা কি? যে প্রক্রিয়া ইলেকট্রন গ্রহণ করে সে প্রক্রিয়াটা কি? সে প্রক্রিয়াটা কি? বিজারণ প্রক্রিয়া। সে প্রক্রিয়াটা কি প্রক্রিয়া? বিজারণ প্রক্রিয়া। বিজারণ প্রক্রিয়া। যে প্রক্রিয়া ইলেকট্রন গ্রহণ করে সে প্রক্রিয়াটা কি প্রক্রিয়া? বিজারণ প্রক্রিয়া। আর যে কে গ্রহণ করছে, দেখো এখানে কি যে প্রক্রিয়া ইলেকট্রন ত্যাগ করে সেই প্রক্রিয়াটা জারণ প্রক্রিয়া। যে ত্যাগ করছে তাকে কি বলছি? বিজারক। তাকে কি বলছি?
বিজারক মানে কি বিজারক, লাস্টে ক, বিজারণ না কিন্তু বিজারক। আর যে গ্রহণ করছে এটা কি সোডিয়াম প্লাসটা কি গ্রহণ করছে না, এই সোডিয়াম প্লাসটা কি গ্রহণ করছে না, এটা কি ধরো সোডিয়াম প্লাস, প্লাস কি একটা ইলেকট্রন গ্রহণ করছে, যে প্রক্রিয়া ইলেকট্রন গ্রহণ করে সেই প্রক্রিয়াটা কি প্রক্রিয়া, বিজারণ প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা কি প্রক্রিয়া, বিজারণ প্রক্রিয়া। আর এই যে প্লাস আয়ন, এই কে গ্রহণ করে, ইলেকট্রনটা কে গ্রহণ করছে, প্লাস আয়ন গ্রহণ করছে, তাহলে এটা কি, এটা হচ্ছে জারক, এটা কি জারক, তাহলে কি এটা কি জারক। আর যেটা তৈরি হয়েছে এই যে সোডিয়াম তৈরি হয়েছে, এটা কি একটা ধাতু, এটা কি একটা ধাতু। এখানে যদি ধরো একটা ক্লোরিন মাইনাস, ধরো একটা ক্লোরিন আছে, ক্লোরিন থেকে ধরো একটা যখন এখানে মাইনাস থাকতো তাহলে কি লিখতাম, এটা অ্যানায়ন লিখতাম, এটা কি লিখতাম অ্যানায়ন। তাহলে আমি কি পুরো জিনিসটা আরেকবার বলতেছি, যারা যারা গ্যাপ পড়ে গেছে এর মধ্যে বুঝো নাই আবার বুঝে নাও কি বললাম। যে প্রক্রিয়া ইলেকট্রন, দেখো যে প্রক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ হয় সেই প্রক্রিয়াটা কি প্রক্রিয়া, যে প্রক্রিয়া ইলেকট্রন ত্যাগ হয় সেই প্রক্রিয়াটা কি প্রক্রিয়া, জারণ প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা কি জারণ প্রক্রিয়া। আর যে ত্যাগ করে সে কি, সে হচ্ছে বিজারক, সে হচ্ছে কি বিজারক। যে প্রক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ হয় সে প্রক্রিয়াটা হচ্ছে কি, মানে জারণ আর বিজারণ এটা কি একটা প্রক্রিয়া। আর যে দেয় মানে দেয় বা নেয় সে কি জারক বা কি বিজারক, সে কি জারক বা বিজারক। সরি, দেখো যে প্রক্রিয়া ইলেকট্রন ত্যাগ হয় সে প্রক্রিয়াটা কি, সে প্রক্রিয়াটা কি জারণ প্রক্রিয়া, যে প্রক্রিয়া ইলেকট্রন ত্যাগ হয় সেই প্রক্রিয়াটি জারণ প্রক্রিয়া। আর যে প্রক্রিয়া ইলেকট্রন গ্রহণ করে সে কি বিজারণ প্রক্রিয়া, তার মানে কি জারণ বিজারণ একটা প্রক্রিয়া। আর যে ত্যাগ করে কি বললাম, যে ত্যাগ করে সে কি বিজারক, আর যে গ্রহণ করে সে কি জারক। তার মানে কি জারক আর বিজারক এই জিনিসটা কি, যে ত্যাগ মানে একটা ব্যক্তি বুঝাইতেছে যে ত্যাগ করে বা যে গ্রহণ করে। আর জারণ বিজারণটা কি, যে প্রক্রিয়া ইলেকট্রন ত্যাগ হইতেছে সেই প্রক্রিয়াটা কি প্রক্রিয়া, জারণ প্রক্রিয়া। যে প্রক্রিয়া ইলেকট্রন গ্রহণ হচ্ছে সেটা কি বিজারণ প্রক্রিয়া। আশা করি এই জিনিসটা সকলে ক্লিয়ার হয়েছে, যে জীবনে পড়ে নাই তারও কি এই জিনিসটা বোঝা উচিত এখন। হ্যাঁ দেখো তাহলে আমরা পরের টপিকটা যাই, তাহলে আমরা পরের টপিকটা কি, সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন, দহন এবং কি প্রশমন, এবং আরেকটা বিক্রিয়া আছে কি অধ্যক্ষেপণ বিক্রিয়া। এই বিক্রিয়াগুলো আছে, এই বিক্রিয়াগুলো যখন তোমরা আমরা এমসিকিউ করেছিলাম তখন কি তোমরা আশা করি এই জিনিসটা ক্লিয়ার ছিল। সংযোজন মানে কি, ধর একাধিক কোনো কিছু নিয়ে একটা জিনিস তৈরি হলো, একাধিক কোনো কিছু নিয়ে একটা জিনিস তৈরি হলো। ধরো মনে করো ওইটাকে আমি একটা উদাহরণ লিখছিলাম, নাইট্রোজেন হাইড্রোজেন মিলে কি তৈরি হয়েছে, অ্যামোনিয়া। নাইট্রোজেন হাইড্রোজেন, উৎপাদ কয়টা, বিক্রিয়ক কয়টা, দুইটা, বিক্রিয়ক কয়টা, দুইটা, নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়ক কয়টা, দুইটা, উৎপাদ কয়টা, একটা, কি অ্যামোনিয়া। এই যে একাধিক বিক্রিয়ক, দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে, চারটা থাকতে পারে, দেখার বিষয় নাই, কিন্তু উৎপাদ কয়টা হইতে হবে, একটা, উৎপাদ কয়টা হইতে হবে, একটা। বিক্রিয়ক অনেকগুলো হতে পারে, কোনো সমস্যা না। বিক্রিয়ক কোনগুলা, যা দ্বারা কোনো কিছু উৎপন্ন হবে সেটা কি বিক্রিয়ক, আর যেটা উৎপন্ন হবে সেটা কি উৎপাদ। তাহলে এই জিনিসটা সকলে ক্লিয়ার। তার মানে কি একাধিক বিক্রিয়ক থাকতে পারে কিন্তু উৎপাদ কয়টা থাকবে, একটা থাকবে, সেটা কি বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া। কি বিক্রিয়া, সংযোজন। আর বিয়োজন কোনটা, ঠিক এটা উল্টাটা, ঠিক কি এটার উল্টাটা। তার মানে কি উৎপাদ একাধিক থাকতে পারে কিন্তু বিক্রিয়ক থাকবে কি একটা। যেমন কি ধরো ওই জিনিসটা যদি আমি উল্টা লিখি, অ্যামোনিয়া থেকে কি কি তৈরি হলো, আমি লিখলাম কি অ্যামোনিয়া থেকে তৈরি হলো নাইট্রোজেন এবং হাইড্রোজেন, অ্যামোনিয়া থেকে তৈরি হলো কি নাইট্রোজেন এবং হাইড্রোজেন। এই যে একটা থেকে একাধিক তৈরি হলো এটা কি বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া। আর একাধিক মিলে যেটা তৈরি হয় সেটা কি সংযোজন। তাহলে সংযোজন বিয়োজন কি একটা আরেকটার উল্টা, একটা আরেকটার কি উল্টা। দেখো উদাহরণ দেই, উদাহরণ কি, ধরো নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, নাইট্রোজেন প্লাস কি হাইড্রোজেন। এই নাইট্রোজেন হাইড্রোজেন মিলে কি তৈরি হয়েছে, অ্যামোনিয়া তৈরি হয়েছে। নাইট্রোজেন হাইড্রোজেন মিলে কি তৈরি হয়েছে, অ্যামোনিয়া তৈরি হয়েছে। তাহলে একাধিক বিক্রিয়া, উৎপাদ কয়টা, একটা, উৎপাদ কি পুরোটা মিলে একটা না। এই এটা কি বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া। আর বিয়োজন বিক্রিয়া কি, ধরো এই নাইট অ্যামোনিয়া এইটারে কি ভাঙলাম, এটা কি করলাম, এটারে ভাঙ্গিয়া কি তৈরি করলাম, নাইট্রোজেন তৈরি করলাম, বা প্লাস কি হাইড্রোজেন তৈরি করলাম। এটারে ভাঙ্গা ওইটা তৈরি করলাম। যেটা ভাঙ্গা তৈরি করে, যেটা থেকে কোনো কিছু উৎপন্ন হয় সেটা কি বিক্রিয়ক, আর যেটা তৈরি হয় সেটা কি উৎপাদ। এই জিনিসটা কি সকলে ক্লিয়ার। তার মানে কি বিক্রিয়ক একটা থাকবে, উৎপাদ একাধিক থাকতে পারে, সেটা কি বিক্রিয়া, বিয়োজন, সেটা কি বিয়োজন। আর এটা কি সংযোজন, সংযোজন
মানে একাধিক মিলে একটা তৈরি হইলে সংযোজন, একটা ভেঙে কি একাধিক হলে এটা কি বিয়োজন। তাহলে এই জিনিসটা সকলে ক্লিয়ার। তারপর কি বলছি, তারপরে টপিক আর একটা কি, প্রতিস্থাপন। প্রতিস্থাপন কোনটা? প্রতিস্থাপন হচ্ছে মনে করো এখানে ধরো একটা কি আছে, জিঙ্ক আছে, জিঙ্ক প্লাস H2SO4 সালফিউরিক অ্যাসিড, এটা বিক্রিয়া করে কি উৎপন্ন করলো, জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। এটা কি একটা বিক্রিয়া, এটা কি একটা বিক্রিয়া। এই যে জিঙ্ক, দেখো তো এই জিঙ্কটা এই হাইড্রোজেনটা কি লাথি মারছে না? দেখো এই জিঙ্কটা এই হাইড্রোজেনটা কি করছে, লাথি মেরে সরাই দিছে, এর জায়গায় কি ও দখল করছে, এর জায়গায় কি করছে ও দখল করছে, এর জায়গায় কি করছে, এর জায়গায় কি করছে দখল করছে। আর এই হাইড্রোজেনটা কই গেছে, আলাদাভাবে সরে গেছে। এই হাইড্রোজেনটা কি করছে, সরে গেছে। এখন প্রশ্ন আসতে পারে না, স্যার আপনি এখানে যদি হাইড্রোজেন থাকতো, এখানে যদি জিঙ্ক থাকতো, তাহলে কি হাইড্রোজেনটা কি জিঙ্ক এমন থাকতো, হাইড্রোজেন প্লাস জিঙ্ক সালফেট তারপরে বিক্রিয়া করে, তাহলে মানে কি এখানে কি হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা কি এই জিঙ্কটা কি সরাই দিতে পারতো না, সরাই দিতে পারতো। তার মানে কি, ধরো একটা ধরো চিকন মানুষ আর একটা মোটা মানুষ, কি বললাম, একদম চিকন মানুষ আর একজন মোটা মানুষ। এখন তোমার প্রশ্ন আসে, ধরো মারামারি লাগে, ধরো মনে করো দুজন মারামারি লাগে, মারামারি লাগাতে ধরো চিকন মানুষ যে থাকে, সে যদি যে শক্তিতে বড় যে মোটা মানুষটা আছে সেটাকে ধাক্কা দিল, সেম শক্তিতে যদি মোটা মানুষটা ছোট মানুষের ধাক্কা দেয়, তাহলে কি ওই অস্তিত্বটা থাকবে ছোট মানুষের, থাকবে না। ধরো আমি চিকন আছি, ধরো আমি চিকন আর একজন মোটা আছে সামনে, আমি ওর ধাক্কা দিলাম, যে দূরে ধাক্কা দিলাম সে একটু নড়লো বা পিছনে গেল, সেম ওই মোটা মানুষটাই আমার, আমি যে শক্তিতে দিছি সেম শক্তিতে যদি দেই, তাহলে আমার কি এখানে থাকবে, আমি আমি তো ফুটবলের মতো একবারে আসমান আরেক কোনায় চলে যাবো, জিনিসটা এমন না। তার মানে কি অলওয়েজ কি হয়, বড়টা ছোটটা কি করে ধাক্কা দেয়। কিন্তু বিক্রিয়া কি এখানে তো বড় আর ছোট নাই, বিক্রিয়া কি আছে, কোনটা অধিক সক্রিয় কোনটা কি কম সক্রিয়, অধিক সক্রিয় যেটা ওইটা কি কম সক্রিয় কি ধাক্কা দিবে, অধিক সক্রিয় কোনটা, জিঙ্ক হচ্ছে হাইড্রোজেন থেকে কি অধিক সক্রিয় ধাতু, ধাতু কি বললাম, জিঙ্ক ধাতু, হাইড্রোজেনকে ধাতু বলে, অপধাতু বলা হয়, মানে ধাতু অধাতু উল্টে হিসেবে কি ইউজ হয়। তাহলে কি এটা বললাম কে, যার সক্রিয়তা বেশি, এই সক্রিয়তা কি যার বেশি সে কি কম সক্রিয়টাকে কি ধাক্কা দিবে, অর্থাৎ কি লাথি মারবে। এই যে এটা জিঙ্কের সক্রিয়তা বেশি হাইড্রোজেনের তুলনায়, এই জন্যই হাইড্রোজেনটাকে কি লাথি মেরে এটাকে সরাই দিয়ে ওইখানে নিয়ে গেছে, এবং কি সে এখানে বিক্রিয়া করে গেছে। এই যে এটা করলো, এটা কি বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। এটা কি বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। এটা কি বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। সেম ভাবে দহন, তারপরে কি টপিক, দহন বিক্রিয়া। তার প্রতিস্থাপন বুঝলাম, এখন হলো দহন। দেখো তাহলে কি বললাম, দহন বিক্রিয়া, কি বিক্রিয়া, এই দহন বিক্রিয়া। এই দহন বিক্রিয়ার মধ্যে কি, দহন বিক্রিয়া মানে কনসেপ্ট কি জানো, যে বিক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতিতে, কি বললাম, যে বিক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতিতে তাপ উৎপন্ন করবে সেই বিক্রিয়াটা কি বিক্রিয়া, দহন বিক্রিয়া। তার মানে কি বিক্রিয়কে কি থাকবে, অবশ্যই অক্সিজেনটা থাকবে, বিক্রিয়কে অবশ্যই কি থাকবে, অক্সিজেন থাকবে, বিক্রিয়কে অবশ্যই কি থাকবে, অক্সিজেন থাকবে। তাহলে এটা কি বিক্রিয়া, দহন বিক্রিয়া। অক্সিজেনের উপস্থিতিতে, অক্সিজেনের উপস্থিতিতে যদি তাপ উৎপন্ন করে সেটা কি বিক্রিয়া, দহন বিক্রিয়া। অক্সিজেনের উপস্থিতিতে মানে বিক্রিয়কের মধ্যে অক্সিজেন থাকবে, এটা হওয়ার পরে কি উৎপাদ যেটা ইচ্ছে সেটা তৈরি হোক, কিন্তু বিক্রিয়কে কি থাকতে হবে, অক্সিজেন। আর কি উৎপন্ন, উৎপাদে কি উৎপন্ন হবে, তাপ উৎপন্ন হবে। তাহলে আমি ইনডিরেক্টলি বলতে পারি এটা কি বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। যেহেতু তাপ উৎপন্ন, যে বিক্রিয়া তাপ উৎপন্ন সেই বিক্রিয়াকে কি বলি, তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে দহন। আর প্রশমন বিক্রিয়া কি, এসিড ও ক্ষার, কি বললাম, এসিড ও ক্ষারের বিক্রিয়ায় যদি লবণ ও পানি উৎপন্ন হয় সেটা কি বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া। এসিড ও ক্ষারের বিক্রিয়ায় যদি লবণ ও পানি উৎপন্ন হয় সেটা কি বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া। এসিড ও ক্ষারের বিক্রিয়া, মনে করো কি আছে, ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, কি সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস কি HCl, এটা কি ক্ষার, এটা কি ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড কি একটা ক্ষার, HCl কি একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই বিক্রিয়া কি উৎপন্ন হবে, লবণ ও পানি, কি হবে লবণ, ধরো সোডিয়াম কি হবে, সোডিয়াম ক্লোরাইড প্লাস কি পানি। এখন প্রশ্ন আসতে পারে, স্যার আপনি কিভাবে এত সহজে লিখতে পারলেন, সোডিয়াম ক্লোরাইড হইলো অন্য কিছু হইলো না, বা বিক্রিয়াটা কিভাবে করলেন। অনেকের মধ্যেই প্রশ্ন আছে, স্যার আপনি কিভাবে এটা করলেন, আমরা কেন পারতাছি না সহজে। শুধু যে এখানে এই বিক্রিয়া আছে দেখে, অনেকে অনেক রকম বিক্রিয়া আছে। বিক্রিয়া করার আগে তোমরা প্লাস মাইনাস জিনিসটা কি ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে। এই সোডিয়াম কি প্লাস, ওএইচ কি মাইনাস, এই হাইড্রোজেন কি প্লাস, ক্লোরিন কি মাইনাস। অধাতু মানে মাইনাস, যারা ইলেকট্রন গ্রহণ করে তারা মাইনাস, যারা দেয় তারা কি প্লাস। এই প্লাসটা টানে কোনটারে, এই মাইনাসটারে, আর এই প্লাসটা টানে কোনটারে, এই মাইনাসটারে। দেখো সোডিয়াম ক্লোরাইড তারপরে কি
H2O। এখন যার যার যোজনী এপি টু পেটে, ধরো x আর y, এখানে 2 দেখলাম, এখানে 3 দেখলাম, তার মানে কি x এর যোজনী 3, y এর যোজনী 2। আর যোজনী যাদের ভুল হবে তাদেরকে কি করা উচিত? এখন পিটানো উচিত। আমার আগে ক্লাস যারা করছো তারা যদি এখনো যোজনী না পারো তাদেরকে কি করা উচিত? পিটানো উচিত। তাহলে কি বললাম? সোডিয়াম ক্লোরাইড, যেটা কি প্লাস আর একটা কি মাইনাস, এই প্লাসটা মাইনাস আর এখানে, আর এখানে প্লাসটা এখানে কি এটা মাইনাস, তার মানে কি সোডিয়াম ক্লোরাইড প্লাস কি H2O, সোডিয়াম ক্লোরাইড প্লাস H2, এইভাবে প্লাস মাইনাস এইভাবে কি মনে রাখবা। আর এর জন্য এখানে, এর জন্য এখানে, এই যে দেখো সোডিয়ামের জন্য 1, এখানে 1, ক্লোরিনের জন্য কি 1, 1 লিখলেও হয় না লিখলে হয়। H2O, অক্সিজেনের জন্য 2, এখানে এর জন্য 2 লিখছি, হাইড্রোজেনের জন্য কত 1, এই জন্য এই পাশে 1 লিখলে হয়, 1 লিখলে হয়, না লিখলেও কি হয়। সোডিয়াম কি ধাতু না অধাতু? 1 থেকে 12 নম্বর গ্রুপ পর্যন্ত কি এরা ধাতু, 10 থেকে 18 পর্যন্ত কি এরা অধাতু। এখন যদি পর্যায় সারণী যারা না পারো তাদের তো কি করা উচিত? এখন তোমরাই বলো তোমাদের কি করা উচিত যারা পর্যায় সারণী এখন না পারো, 30টা মৌল যারা মুখস্থ না পারো তাদের কি করা উচিত? আমি তো ফার্স্ট যেদিন ক্লাস নিয়েছি তোমাদের বলছিলাম না 30টা মৌল মুখস্থ রাখতে হবে। গ্রুপ 1 থেকে 12, 1 নম্বর গ্রুপ কি হাইলি না কে রুবি শুয়ে ফেলেছে, শর্টকাট। 2 নম্বর গ্রুপ কি বিরিয়ানি মুগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখ, এগুলোকে একটা ছন্দ মনে রাখার কৌশল। 2 নম্বর কি আছে? বিরিয়ানি মানে কি বেরিলিয়াম, মুগলাই বিরিয়ানি মুগলাই, মুগলাই মানে কি ম্যাগনেসিয়াম, কাবাব কাবাবে কি ক্যালসিয়াম, বিরিয়ানি মুগলাই কাবাব সরিয়ে এসআর মানে কি স্ট্রনসিয়াম, বিরিয়ানি মুগলাই কাবাব সরিয়ে বাটিতে বিএ বেরিয়াম রাখ আরে বেরিয়াম, বুঝতে পেরেছো? তার মানে কিভাবে ছন্দ আকারে মুখস্থ রাখতে হবে। 13 নম্বর গ্রুপ আছে কি বাংলাদেশের আলমগীর গেল ইন্ডিয়া ট্যুরে নাচতে, বাংলাদেশের আলমগীর গেল ইন্ডিয়া ট্যুরে নাচতে। এইভাবে কি তুমি নিজের মতো কি যদি মুখস্থ করতে পারো আলহামদুলিল্লাহ, আর না মুখস্থ করতে সেক্ষেত্রে কি শর্টকাটে যে আমরা যেভাবে ছন্দ পড়ি এভাবে কি ছন্দ অনুযায়ী কি পড়তে হবে। তার মানে কি এই জিনিসটা সকলে ক্লিয়ার? তাহলে প্রশমন দহন সব বিক্রিয়া আমরা কি সব ক্লিয়ার। দেখো এখানে আমরা করেছিলাম কি করেছিলাম জারণ বিজারণ আমরা কি 5 পর্যন্ত মনে করেছিলাম। কপার সালফেট যৌগে সালফারের জ্বালন সংখ্যা কত? এখানে কি একটা দেখাইতেছি, অনেকে নতুন আছে, ধরো কপার সালফেট, এখানে কি কপার সালফেট, কঠিনটা করে, এটা তো সহজ, কঠিনটা করে ধরো এই যে পটাশিয়াম ডাইক্রোমেট, কি বলছে প্রশ্নে? পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? এটা কি খুবই একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, জারণ সংখ্যা বের করতে। এখন তোমরা অনেকে যাচ্ছ যে পটাশিয়াম ডাইক্রোমেট মানে কি এটাই জানো না, অনেকেই আছে আমি জানি ক্লাসের মধ্যে যারা কি পটাশিয়াম ডাইক্রোমেট কি এটা কি জানো না। দেখো পটাশিয়াম ডাইক্রোমেটটা হচ্ছে K2Cr2O7, এটা কি পটাশিয়াম ডাইক্রোমেট। আর KMnO4, এটা কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর এটা কি পটাশিয়াম ডাইক্রোমেট, ওটা কি পটাশিয়াম ডাইক্রোমেট। এখানে বলছে প্রশ্নতে বলছে কি, প্রশ্ন বলছে পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? কি বলছে? ক্রোমিয়াম মানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা গণিতের মধ্যে করছিলাম না, যার জারণ সংখ্যা বের করতে বলে সেটা কি করো x ধরো, তাহলে ক্রোমিয়ামের জারণ সংখ্যা মনে করি x, কি x কয়টা আছে ক্রোমিয়াম? 2টা x, তাহলে 2x মাথায় রাখবা, প্লাস এই পাশে প্লাস, টোটালটার কত হয়? টোটালটার জারণ সংখ্যা কত হয় জানো? পুরো একটা যৌগের নির্দিষ্ট করে যদি একটা বলে সেটা অন্য মান আসতে পারে, কিন্তু যদি বলে যে পটাশিয়াম ডাইক্রোমেটের জারণ সংখ্যা কত? 0, বা পুরা যৌগের জারণ সংখ্যা কি হয়? 0 হয়। পুরা যৌগের জারণ সংখ্যা কি হয়? 0 হয়। পুরা যৌগের জারণ সংখ্যা কত? 0। তার মানে কি এটার x ধরছি, তাহলে কয়টা আছে? 2টা x। এখন দেখো যোজনী না জানলে এটা পারবা না। যোজনী কি হয়? পজিটিভ নেগেটিভ বা ভগ্নাংশ হতে পারে না, পজিটিভ নেগেটিভ ভগ্নাংশ হতে পারে না। বাট জারণ সংখ্যা, জারণ বিজারণ কি হয়? এগুলা জারণ সংখ্যা কি হয়? জারণ সংখ্যা পজিটিভ নেগেটিভ বা ভগ্নাংশ হতে পারে, জারণ সংখ্যা কি পজিটিভ নেগেটিভ বা ভগ্নাংশ হতে পারে। বাট যোজনী পজিটিভ নেগেটিভ বা ভগ্নাংশ হতে পারে না। তার মানে কি এখানে কি ধর পটাশিয়ামের যোজনী কত? 1, পটাশিয়ামের যোজনী কত? 1। অক্সিজেনের যোজনী কত? 2, অক্সিজেনের যোজনী কত? 2, 2 গুণ কয়টা আছে? 7টা আছে। আর এখানে 1 গুণন কত আছে? 1 গুণন 2, 2টা আছে। এখন প্রশ্ন আসলে কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে, কোনটায় প্লাস হবে কোনটায় মাইনাস হবে। এই যে দেখো এখন প্লাস মাইনাস কেমনে বুঝবা? ধাতুর হয় প্লাস, যারা ইলেকট্রন ত্যাগ করে তার হয় প্লাস, আর যারা নেয় সেটা কি মাইনাস। অধাতু হয় মাইনাস, যারা দেয় সেটা হলো প্লাস। পটাশিয়াম 1 নং গ্রুপের, তার মানে কি প্লাস, এখানে কি প্লাস, এখানে কি প্লাস। আর অক্সিজেন কি 16 নম্বর গ্রুপের, তার মানে কি এখানে
-2 যোজনীর আগে কি দিবা মাইনাস দিবা। এখন অনেক প্রশ্ন করবা, আপনি তো মাত্র বললেন যে যোজনী কখনো পজিটিভ নেগেটিভ কি ভগ্নাংশ হতে পারে না, তাহলে আবার মাইনাস দিলাম কেন? আমি এটা কি দিছি জারণ সংখ্যা, এটা কি দিলাম জারণ সংখ্যা, এটা কি জারণ সংখ্যা, তাহলে -2 তাহলে -2 -7 ইজ ইকুয়াল টু কি 0। পুরাটার কত হয় বলছি এই টোটালটার জারণ সংখ্যা কত 0। তাহলে আমি বাই করব কি x, তাহলে কি 2 প্লাস 2x মাইনাস কি 14 ইজ ইকুয়াল টু কি 0 ইজ ইকুয়াল টু কি 0। তাহলে কি আসতেছে দেখো তো 2x মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। অতএব x ইজ ইকুয়াল টু কত প্লাস 6, x ইজ ইকুয়াল টু কত প্লাস 6। ধরো আমি কার বের করতেছি ক্রোমিয়ামের বের করতেছি, কার বের করতেছি ক্রোমিয়াম। তাহলে ক্রোমিয়াম যার বের করি সেই যেটা আমি জানি না সেটা আমি x ধরবো না, আমি ধরলাম কি ক্রোমিয়ামের জানার সংখ্যা কত x। আমি x দেখলাম এখন কয়টা আছে, এখন যদি আমি একটা থাকতো, ধরো এখানে কি থাকলো একটা থাকলো, এখানে কি থাকলো একটা থাকলো, তাহলে আমি এই 2 দিতাম না, তাহলে x ই রাখতাম। কিন্তু এখানে আছে কত আছে এটা ক্রোমিয়াম 2, তার মানে এখানে কয়টা দিব 2x, এইটুকু পর্যন্ত বুঝছো। এখন আগে কি আছে পটাশিয়াম আছে, এবার আছে কি অক্সিজেন, তাহলে সূত্রে প্লাস এখানেও প্লাস দিলাম, সূত্রে কি এখানে প্লাস দিলাম এখানেও প্লাস দিলাম। এখন পটাশিয়ামের যোজনী কত, পটাশিয়াম কোনটার কাছে 18 কাছে না, আমি বলছিলাম 2 10 18, এভাবে কি মনে রাখতে বলছিলাম না। পটাশিয়াম কার কাছে 18 কাছে, তার ব্যবধান কত 1 ব্যবধান, তাহলে কি পটাশিয়ামের যোজনী কত 1, এই যে 1 লিখলাম। আর পটাশিয়াম আছে কয়টা দুইটা আছে, এই যে দুইটা দিলাম। আর পটাশিয়ামের এখানে প্লাস হবে না মাইনাস হবে কিভাবে বুঝবা, জারণ সংখ্যা পজিটিভ না নেগেটিভ কিভাবে বুঝবা। পটাশিয়াম যদি ধাতু হয় তাহলে সেই ক্ষেত্রে কি প্লাস, আর পটাশিয়াম যদি অধাতু হয় তাহলে সেই ক্ষেত্রে কি মাইনাস। তার মানে পটাশিয়াম হলো 1 নাম্বার গ্রুপে, আমি বললাম 1 থেকে 12 নাম্বার গ্রুপ পর্যন্ত কি ধাতু। অনেকে বলবা স্যার কিভাবে ধাতু, এগুলোর নাম তো আলাদা। গ্রুপ 1 নাম্বার হলো ক্ষার ধাতু, হাইড্রোজেন ব্যতীত 1 নাম্বার গ্রুপকে কি বলা হয় ক্ষার ধাতু, 2 নাম্বার গ্রুপকে কি বলা হয় মৃৎক্ষার ধাতু, সেম ভাবে 3 থেকে 12 নাম্বার গ্রুপকে কি বলা হয় অবস্থান্তর ধাতু। তাহলে আপনি কিভাবে ধাতু বলেন, যতই অবস্থান্তর হোক মৃৎক্ষার হোক ক্ষার হোক ধাতু তো ধাতু তো। এই যে আমরা যা আছি আমি তুমি বা আশেপাশে বাংলাদেশে আছে যে যেমনই হোক যে যে ধর্মের হোক, যখন আমরা প্রশ্ন করি তুমি কোন দেশের নাগরিক, তখন তুমি কি বলো বাংলাদেশি বলো না, নাগরিক কি বাংলাদেশি না, বা আমাদের জাতিগত কি বাঙালি না, আমরা তো এটাই বলি। যে যেটাই হোক যে ধর্মে, তখন কি আমরা বলি এই হিন্দু ধর্মের সে মুসলমান সে বৌদ্ধ সে খ্রিস্টান এমন বলি, তখন কি বলি আমরা বাংলাদেশি বা কি বাঙালি, এটাতে বলি। সেম ভাবে তুমি সে ক্ষার হোক মৃৎক্ষার হোক অবস্থান্তর হোক সবই তো ধাতু। এই জন্য 1 নাম্বার গ্রুপ থেকে 12 নাম্বার গ্রুপ পর্যন্ত এগুলো কি বলা হয় ক্ষার ধাতু। এগুলো কি এগুলো ধাতু, ক্ষার না সরি, এগুলো কি ধাতু। 1 নাম্বার গ্রুপকে ক্ষার ধাতু, 2 নাম্বার গ্রুপকে মৃৎক্ষার, 3 থেকে 12 নাম্বার কি অবস্থান্তর, আর 13 থেকে 18 কি অধাতু। ধাতুর হয় পজিটিভ, অধাতুর হয় নেগেটিভ। পটাশিয়াম যেহেতু 1 নাম্বার গ্রুপে এই জন্য প্লাস দিলাম। এখানে আবার কি আছে অক্সিজেন, অক্সিজেনের যদি কত 2, অক্সিজেন আছে কয়টা 7টা, এই জন্য 7 দিছি। এখন প্লাস না মাইনাস কেমনে বুঝবো, ওই যে বললাম থিওরিটাই, যদি অধাতু হয় তাহলে মাইনাস। অক্সিজেন কি অধাতু, ধাতু না অধাতু অধাতু, তাহলে অক্সিজেন মাইনাস, অধাতুর জন্য কি মাইনাস দিলাম, এই যে -2 দিলাম। তাহলে -2 দিলাম, তাহলে টোটালটা আবার বলছিলাম কি টোটালটা জারণ সংখ্যা কত 0। টোটাল যৌগের জারণ সংখ্যা কত, ধরো মনে করো আরেকটা জিনিস, ধরো KMnO4, এখানে যদি ম্যাঙ্গানিজের বের করি এভাবে কি x চলবে প্লাস কি চলবে এখানে -2 গুণন কি 4, পরে কি হবে এখানে +1 ইজ ইকুয়াল টু কি 0 না, এখানেও কি মানে যারই বের করতে টোটাল কত হবে 0 হবে। সেম ভাবে আমি ক্যালকুলেশন করলাম 2x -14 ইজ ইকুয়াল টু 0, 2x ইজ ইকুয়াল টু কি ওই পাশে গেলে কি প্লাস মাইনাস, ওই পাশে কি +12 এক লাইন স্কিপ করছি, এই পাশে -12 ওই পাশে গেলে কি হবে +12, তারপরে কি 2 দ্বারা ভাগ করছি তাহলে কি +6, x ইজ ইকুয়াল টু কি +6। তাহলে আশা করি এই জিনিসটা সকলে ক্লিয়ার হইছো। পদার্থের 3 অবস্থার রূপান্তরের কারণ কি, তাপের প্রভাব, এটা তো তোমরা আগে ক্লাসে পড়ছোই। আমরা আগে ক্লাসে কোন মধ্যে গেছিলাম, আচ্ছা 5 পর্যন্ত 4 পর্যন্ত গেছিলাম আমরা। বরফের রাসায়নিক সংকেত কি H2O। দেখো এই যে এখানে দেখো তো বিক্রিয়া, এটা উত্তর বলো দিই। এখন আমি জারণ বিজারণ পড়াইছি, 5 নাম্বার উত্তর বলো। এটা কি জিঙ্ক প্লাস কপার 2 প্লাস জিঙ্ক 2 প্লাস কপার। এই বিক্রিয়া কোনটি বিজারক, মানে কি বিজারক মানে কি যার জারণ ঘটছে, মানে কে ত্যাগ করছে সে কি বিজারক, যে ত্যাগ করে সে বিজারক, আর যে গ্রহণ করে সে কি জারণ, সে জারক, সে কি জারক। যে প্রক্রিয়া ইলেকট্রন ত্যাগ হয় সেই প্রক্রিয়াটা হলো কি জারণ প্রক্রিয়া, আর যে ত্যাগ করে সে কি বিজারক। তাহলে কে ত্যাগ করছে, ত্যাগ করছে হচ্ছে কি ত্যাগ করছে ধরো এই যে জিঙ্ক ত্যাগ করছে, কেমনে বুঝবা, জিঙ্ক থেকে উৎপন্ন হয়েছে কি জিঙ্ক 2 প্লাস, জিঙ্ক থেকে উৎপন্ন হয়েছে কি জিঙ্ক 2 প্লাস। তার মানে কি দেখো তো জিঙ্ক কি, জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস কি তৈরি হয়, জিঙ্ক
মাইনাস দুইটা ইলেকট্রন যদি ত্যাগ করি তাহলে কি উৎপন্ন হয়েছে জিঙ্ক 2+। তার মানে কি জিঙ্ক থেকে জিঙ্ক 2+ উৎপন্ন হয়েছে, এইভাবে তৈরি হয়েছে। কিভাবে তৈরি হয়েছে? দুইটা ইলেকট্রন ত্যাগের মাধ্যমে। তার মানে কি যে ত্যাগ করে সে কি বিজারক, তাহলে ত্যাগ করছে কারা? জিঙ্ক। তাহলে উত্তর কি হবে? জিঙ্ক। উত্তর কি হবে? জিঙ্ক। উত্তর কি হবে? জিঙ্ক। জিঙ্ক। তাপহারী বিক্রিয়ায় পড়াইছিলাম আমি, দেখো যারা যারা ক্লাসে যারা পড়াইছিলাম, তাপহারী বিক্রিয়ায় ডেল এইচ এর মান কেমন? দেখো এটা কি তাপহারী বিক্রিয়া, ডেল এইচ এর মান কেমন? ধনাত্মক, ঋণাত্মক, নিরপেক্ষ, শূন্য। তাহলে কি তাপহারী বিক্রিয়া ডেল এইচ এর মান কেমন হবে? তাপহারী বিক্রিয়ায় ডেল এইচ এর মান হবে, তাপহারী বিক্রিয়া তার মানে ডেল এইচ এর মান কি? তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেল এইচ এর মান ঋণাত্মক থাকে, আর তাপহারী বিক্রিয়া ডেল এইচ এর মান কি থাকে? ধনাত্মক থাকে। কি থাকে? ধনাত্মক। তার উত্তর কি হবে? ধনাত্মক। ক হবে। এই যে বলছে মিথ্যা ধাতু সমূহের জারণ সংখ্যা কত? মিথ্যা ধাতু, মিথ্যা ধাতু কয় নাম্বার গ্রুপের? 2 নাম্বার গ্রুপে। ওই যে বললাম বিরিয়ানি, মুগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখ। শর্টকাট মনে রাখার কৌশল। বিরিয়ানিতে কি? বেরিলিয়াম। মুগলাই কি? ম্যাগনেসিয়াম। কাবাবে কি? ক্যালসিয়াম। সরিয়ে কি? স্ট্রনসিয়াম। বিরিয়ানি, মুগলাই, কাবাব সরিয়ে বাটিতে কি? বেরিয়াম রাখ, রেডিয়াম। বুঝতে পারছো? তাহলে বিরিয়ানি, মুগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখ, এটা কয় নাম্বার গ্রুপে? 2 নাম্বার গ্রুপ। মিথ্যা ধাতু বলা হয় কি জন্য? মাটির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? ক্ষার উৎপন্ন করে। এই জন্য 2 নং গ্রুপকে কি বলা হয়? মিথ্যা ধাতু বলা হয়। তা 2 নং গ্রুপ আছে, 2 নং গ্রুপে কি এইভাবে লিখি না, দেখো তো জিনিসটা। ম্যাগনেসিয়াম 2+, ক্যালসিয়াম 2+, পরে কি স্ট্রনসিয়াম 2+, বেরিয়াম 2+, এভাবে লিখি না, যে 2+, 2+, 2+, 2+ লিখি না, তাহলে এর উত্তর কি হবে? 2+। উত্তর কি হবে? 2+। মানে যদি 2, যেহেতু এরা ধাতু এই জন্য প্লাস। যদি কত? 2। জানার সময় কিভাবে বের করতে বলছিলাম না, আগে যদি বের করবা। যদি কত? 2 এটার 2 নাম্বার গ্রুপের যদি কত? 2। এখন পজিটিভ হবে না নেগেটিভ হবে কিভাবে বুঝবা? এরা যেহেতু ধাতু তার মানে কি এরা পজিটিভ। তার উত্তর হবে কি? ডি। উত্তর হবে কি? দেখো পরের টপিকে, যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে, যে কি বললাম, যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে তাকে কি বলে? একটু আগে তো বললাম যে ইলেকট্রন গ্রহণ করে তাকে কি বলে? যে ইলেকট্রন ত্যাগ করে, যে প্রক্রিয়া ত্যাগ করে সেটা জারণ প্রক্রিয়া। যে ত্যাগ করে সে কি? বিজারক। আর যে প্রক্রিয়া ইলেকট্রন গ্রহণ করে সেই প্রক্রিয়া কি? বিজারণ প্রক্রিয়া। কে গ্রহণ করে? জারক। তার উত্তর কি হবে? উত্তর হবে জারক। উত্তর কি হবে? জারক। উত্তর কি হবে? জারক। কোন, দেখো 9 নাম্বারটা দেখো, কোনটি সংযোজন বিক্রিয়ার বিপরীত? পড়াইছিলাম কোনটি সংযোজন বিক্রিয়ার বিপরীত। দেখো তাহলে সংযোজন বিক্রিয়ার বিপরীত কোনটা? বিয়োজন। কি হবে? বিয়োজন। আর সংশ্লেষণ বিক্রিয়া কোনটা? এখানে প্রতিস্থাপন বিক্রিয়া তো এটা মানে পড়াইছি তোমাদের। বিশ্লেষণ মানে বুঝছো, বিশ্লেষণ মতো লাগবে না, সংশ্লেষণটা লাগবে। সংশ্লেষণ বিক্রিয়া কি? দুইটা মৌলিক পদার্থ, কি বললাম, দুইটা মৌলিক অণু মিলে যে বিক্রিয়া তৈরি করবে সেটা কি? সংশ্লেষণ বিক্রিয়া। মনে করো কি, ধরো এখানে নাইট্রোজেন আছে প্লাস কি আছে? অক্সিজেন আছে। নাইট্রোজেন প্লাস অক্সিজেন, দুই অণু কি তৈরি হয়েছে? নাইট্রাস অক্সাইড। কি হইতে হলো? এটা উৎপন্ন হলো 2NO। এই যে এটা কি? নাইট্রোজেন কি? যে মৌলিক পদার্থ কোনটা? যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেটা কি পদার্থ? মৌলিক পদার্থ। তার মানে নাইট্রোজেনটা তুমি যদি ভাঙো, নাইট্রোজেন ছাড়া অন্য কিছু পাবা? অন্য কিছু পাবা না। অক্সিজেনটা তুমি যদি ভাঙো, অন্য কিছু পাবা? পাবা না। এই নাইট্রোজেন আর অক্সিজেন দুটো মিলে কি হইতেছে? NO। তার মানে কি? এটা হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া। দুইটা মৌলিক মানে বিক্রিয়কে কি থাকতে হবে? মৌলিক থাকতে হবে। উৎপাদে যা ইচ্ছা তাই হতে পারে, সমস্যা নাই। তার মৌলিক নিয়ে যা তৈরি হবে সেটা কি বিক্রিয়া? সংশ্লেষণ বিক্রিয়া। তাহলে উত্তর কি হবে? বি। এটা উত্তর কি হবে? বি। সংযোজন বিক্রিয়া কি? বি। তারপরে কি সংযোজন বিক্রিয়া উদাহরণ কোনটি? দেখো সংযোজন বিক্রিয়া কি? সংযোজন বিক্রিয়া উদাহরণ কি বলছিলাম? বিক্রিয়ক যাই থাকুক, 2 বা 3 যাই থাকুক, উৎপাদ কয়টা হইতে হবে? একটা হইতে হবে। এখন দেখো এই যে এখানে একটা থেকে একটা, এই যে একটা কি আছে? বিক্রিয়ক। উৎপাদ আছে একাধিক, এটা না। আবার বলছে কি, এখানে হচ্ছে জিঙ্ক, এখানে আছে কপার সালফেট, মানে একাধিক বিক্রিয়ক উৎপাদ, দেখো একাধিক, এটাও না। এখানে কি হাইড্রোজেন, এখানে কি ক্লোরিন, একাধিক বিক্রিয়কের উৎপাদ কি? একটা। উৎপাদ কি? একটা। তাহলে আনসার কি হবে? এটা আনসার কি হবে? এটা আনসার কি হবে? এইটা। সংযোজন বিক্রিয়ার উদাহরণ কি? গ। আর এটা কি বিক্রিয়া? একটা ভাঙলে একাধিক হয়েছে, তার মানে কি? এটা বিয়োজন বিক্রিয়া আছে। এটা কি বিক্রিয়া আছে? বিয়োজন বিক্রিয়া। এটা তো কোনো বিক্রিয়া হইতেছে, জিঙ্ক কপারে সরাইতেছে, তার মানে কি না, এটা বিক্রিয়ায় ভুল আছে এখানে। এখানে কি? তার মানে কি এখানে এটা আবার কি বিক্রিয়া? দহন বিক্রিয়া। যেমন অক্সিজেন আছে না, অক্সিজেনের উপস্থিতিতে কি বললাম? অক্সিজেন উপস্থিতি আছে, এটা কি তাপ উৎপন্ন হচ্ছে? এটা কি বিক্রিয়া? দহন বিক্রিয়া। এটা তো পড়েছিলাম। তার উত্তর কি হবে? গ। তারপর 11 নাম্বারটা কি? প্রশমন বিক্রিয়া সম্পূর্ণ হলে দ্রবণের পিএইচ মান কত হবে? প্রশমন বিক্রিয়া সম্পর্ক। প্রশমন বিক্রিয়া মানে কি? অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়া। কি বললাম? অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় যে লবণ ও পানি উৎপন্ন হয় সেই বিক্রিয়াটা কি বিক্রিয়া? প্রশমন বিক্রিয়া। সেই বিক্রিয়াটা কি বিক্রিয়া? প্রশমন বিক্রিয়া। অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়া, অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়া যদি লবণ ও পানি উৎপন্ন হয়
তাহলে কি সেটা প্রশমন বিক্রিয়া। তাহলে এখানে প্রশ্ন কি, প্রশমন বিক্রিয়া সম্পূর্ণ হলে মানে কি এটা হয়ে গেছে, সমতা আকারে এসে গেছে। তো প্রশমন হলে কি উৎপন্ন হয়েছে, লবণ ও পানি উৎপন্ন হয়েছে, তার মানে পিএইচ কত থাকবে 7 না নিরপেক্ষ। পিএইচ এর মান যদি 7 এর কম থাকে তাহলে অ্যাসিড, 7 এর বেশি হলে এটা কি ক্ষার। 7 এর পিএইচ এর মান যদি 7 এর বেশি হয় সেটা কি ক্ষার, 7 এর কম হলে কি অ্যাসিড। কিন্তু যখন যেটা উৎপন্ন হয়ে গেছে, তার প্রশমন বিক্রিয়া উৎপন্ন হয়ে গেছে, ওইখানে কি অ্যাসিড আর ক্ষার উৎপন্ন হয়েছে না, অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়া কি উৎপন্ন হয়েছে, লবণ ও পানি। তার মানে ওখানে কি পিএইচ কত থাকবে, নিরপেক্ষ থাকবে না, কত থাকবে 7 থাকবে না, পিএইচ কত থাকবে 7 থাকবে। তার মানে কি পিএইচ এর মান 7 এর কম থাকলে সেটা কি অ্যাসিড, 6.99 পর্যন্ত থাকলে ওটা কি অ্যাসিড। যদি 7 হয় নিরপেক্ষ, 7 এর চেয়ে বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে ওটা কি, তাহলে সেটা হচ্ছে কি ক্ষার। আর পিএইচ এর মান যত কম তত তীব্র অ্যাসিড, আর অ্যাসিডের ক্ষারের মান পিএইচ ক্ষারের ক্ষেত্রে কি পিএইচ এর মান যত বেশি সেটা কি তত তীব্র ক্ষার। এই জিনিসটা তোমরা নবম অধ্যায়ে যখন পড়াবো তখন আরো ভালোভাবে ক্লিয়ার হবে। তাহলে এখানে কত হবে 7 হবে, এখানে কত হবে 7 হবে। প্রশমন বিক্রিয়া সম্পূর্ণ হলে মানে প্রশমন বিক্রিয়া সম্পূর্ণ হয়ে গেল, সম্পূর্ণ হলে দ্রবণে পিএইচ কত, দ্রবণ কি উৎপন্ন হয়েছে, লবণ আর পানি উৎপন্ন হয়েছে, তাহলে ওইখানে তো কোনো অ্যাসিড উৎপন্ন হয় না, ক্ষার উৎপন্ন হয়, তাহলে মানে এটা কি ধরে নিব সমান। তার মানে সমান কত 7 থাকলে নিরপেক্ষ। তাহলে তুই 11 গ, 11 কি হবে গ 7 মানে 11 ক 7 নাম্বার হবে आंसर। পরে দেখো একটি জীবের কোষে সবসময় কি ঘটে, একটি জীবের কোষে সবসময় কি ঘটে, তুমি কি তুমি আমি কি জীব না, তাহলে জীবের সবসময় কি ঘটে, সালোকসংশ্লেষণ ঘটে। একটা জীবে ঘটতে পারে ঘটতে পারে, শ্বসন সালোকসংশ্লেষণ হতে পারে, কিন্তু শ্বসন দেখো তো, শ্বসন মানে শ্বাস প্রশ্বাস, যেটা শ্বসন মানে কি যে প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয় সেটা কি শ্বসন প্রক্রিয়া বলা হয় না। স্মরণে পড়ছিল না যে 4টা ধাপ থাকে, গ্লাইকোলাইসিস, বায়োলজি দ্বারা পড়ছিল না। প্রথম ধাপ কি গ্লাইকোলাইসিস, 2 নাম্বারটা কি এসিটাইল কোএ, 3 নাম্বার ধাপ কি পড়ছিল, 3 নাম্বার ধাপ ক্রেবস চক্র, 4 নাম্বারটা কি পড়ছিল, 4 নাম্বারটা একটা প্রক্রিয়া না একটা প্রসেস, সেটা হলো ইটিএস। মানে কি এটিপি যে প্রক্রিয়ায় যাই থাকুক এনএডিপিএস থাকুক বা এফএডিএস থাকুক, যেটি থাকুক না কেন, এটা কিসে রূপান্তর করে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এটা কি কি রূপান্তর করে, এটিপি তে রূপান্তর করে। আর এটিপির সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি উৎপন্ন হয়, এটাকে কি বলা হয় ফটো ফসফোরিলেশন। যাই হোক বায়োলজি তোমাদের লাগবে না, ইঞ্জিনিয়ারিং যারা পড়বা বা যাই পড়ো না কেন তোমাদের কি লাগবে না, বায়োলজি লাগবে না, শুধুমাত্র কি ডিপ্লোমা নার্সিং এ হয়তো একটু বায়োলজি লাগবে পরবর্তীতে, এখন আপাতত না। এখন আপাতত কি বলবো আমরা, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ। ফিজিক্সে কত নাম্বার, ফিজিক্স আর কেমিস্ট্রি মিলে কয় নাম্বার 20 নাম্বার, ম্যাথে কয় নাম্বার 20 নাম্বার, জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ মিলে কয় নাম্বার 20 নাম্বার। তাহলে কি হবে শ্বসন, কি হবে যে শ্বসনে কি ঘটে, শ্বসন ঘটে। তারপরে কি উভমুখী বিক্রিয়ায় সাম্যাবস্থা, কি থেকে দেও তো, উভমুখী বিক্রিয়ায় সাম্যাবস্থায়, সাম্যাবস্থা স্থিতি অবস্থা, সাম্যাবস্থা বিপরীত অবস্থা, সাম্যাবস্থা গতিময় অবস্থা, সাম্যাবস্থা একমুখী। কি এটা উত্তর কি হবে, আমি প্রথম যখন পড়াইছিলাম ওই যে উভমুখী বিক্রিয়া দুইটা দিক, একমুখী উভমুখী, একমুখী উভমুখী মানে দ্বিমুখী যেটা বলে। তাহলে কি উভমুখী বিক্রিয়া কোনটা, সাম্যাবস্থা যখন থাকে তখন কি থাকে, সাম্যাবস্থা কি চলতেই থাকে না, যতক্ষণ ধরে যে আগে ক্লাস দ্বারা বলছিলাম দাড়ি পাল্লা দেখাইছিলাম না, এই পাশে বেশি থাকলে এই পাশে কম থাকে, তখন কি করে ওই লোক যে বিক্রি করে সে কি করে ওইটার মধ্যে কি আবার কিছু দেয়, দিয়ে যতক্ষণ কতক্ষণ চলে ততক্ষণ না সমান হয় ততক্ষণ কি চলতেই থাকে না, তাহলে কি একটা গতিশীল অবস্থা না, যতক্ষণ না সমান না হয় ততক্ষণ কি চলতেই থাকে, এটা কি তাহলে সাম্যাবস্থা একটা গতিশীল অবস্থা না, তাহলে গতিময় অবস্থা না, এটা বলতে পারি না। এই যে সাম্যাবস্থা একটা গতিময় অবস্থা, সাম্যাবস্থা কি একটা গতিময় অবস্থা। উভমুখী বিক্রিয়ায় সাম্যাবস্থা তার মানে কি, সাম্যাবস্থা একটা কি অবস্থা, গতিময় অবস্থা, সাম্যাবস্থা একটা কি অবস্থা, গতিময় অবস্থা। ওই যে বললাম যতক্ষণ না এই পাশ ওই পাশ সমান, মানে উৎপাদ এবং বিক্রিয়া লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যতক্ষণ না সমান না হইতেছে ততক্ষণ কি এটা চলতেই থাকবে, এই চলমান অবস্থা এটা কি বলা হয় গতিময় অবস্থা। পুরো নাম্বার উভমুখী বিক্রিয়ায় সাম্যাবস্থার উৎপাদের পরিমাণ নিচের কোন নীতি দ্বারা নিয়ন্ত্রিত, কোন নীতি দ্বারা নিয়ন্ত্রিত, কোন নীতি দ্বারা, লা সাতেলিয়ার নীতি, লা সাতেলিয়ার নীতি দ্বারা, কোন নীতি দ্বারা, লা সাতেলিয়ার নীতি দ্বারা। ফাজানের নীতি না, ফাজানের নীতি তোমাদের এখানে না, আর বড় ক্লাসে যখন পড়বা তখন বুঝবা ফাজানের নীতি কি, সাম্যাবস্থা নীতি কি, যে সমান যেটা সাম্যাবস্থা নীতি। থমসনের নীতি কি একটা প্রোটন নিয়ে কোনো কিছু একটা বলছিল, সেটা হলো তোমার কেমিস্ট্রির মধ্যে তোমার ওই যে পরমাণু বোর পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল বলছিল না, বা তরমুজ একটা আছে দ্বিস্তর কি ওইটা আছে, ওইটার মধ্যে ওইটা, এটা লাগবে না, এটা উত্তর কি হবে লা সাতেলিয়ার নীতি, কি হবে লা সাতেলিয়ার নীতি, কি হবে লা সাতেলিয়ার নীতি। তাহলে উভমুখী বিক্রিয়ায় মাথায় রাখবা লা সাতেলিয়ার নীতির প্রথম শর্ত কি, উভমুখী বিক্রিয়া হতে হবে, কি হতে হবে উভমুখী বিক্রিয়া। যদি একমুখী হয়, একমুখী বিক্রিয়া কখনো কি লা সাতেলিয়ার নীতি মানে না, কখন মানে না, একমুখী বিক্রিয়া কখনো কি লা সাতেলিয়ার নীতিটা মানে না। লা সাতেলিয়ার নীতিটা কি উভমুখী বিক্রিয়া, কি লা সাতেলিয়ার নীতিটা কি উভমুখী, লা সাতেলিয়ার নীতির 3টা প্রভাব আছে,
কয়টা প্রভাব আছে? তিনটা প্রভাব। তাপ, চাপ, ঘনমাত্রা। তাপ, চাপ, ঘনমাত্রা, এই তিনটা প্রভাব কোনটার মধ্যে আছে? লা-শাতিলিয়ার নীতির মধ্যে আছে। লা-শাতিলিয়ার নীতির মধ্যে কয়টা প্রভাব আছে? তাপ, চাপ, ঘনমাত্রা। এই তাপ, চাপ, ঘনমাত্রা আছে। এই তাপ, চাপ, ঘনমাত্রার মধ্যে কি তোমার এই জিনিসটা আছে। তার মানে কি উত্তর হবে কি লা-শাতিলিয়ার, যেহেতু বহুমুখী বিক্রিয়া, তো বহুমুখী বিক্রিয়া কি লা-শাতিলিয়ার নীতি। তাহলে এটা আশা করি সকলে বুঝতে পারছো। তাহলে কি আজকে আমাদের শেষ শেষ কি এমসিকিউ, এটা কি এই যে কি বিক্রিয়া ডেল এস এর মান মাইনাস, বিক্রিয়ার তাপ প্রয়োগে কি ঘটবে? লা-শাতিলিয়ার অনুযায়ী বিক্রিয়া, ওই যে বলছিলাম মনে করে দেখো তো, তেলা মাথায় তেল দেওয়া বলছিলাম, যদি তেলা মাথায় তেল দাও বলছিলাম, কি বলছিলাম, জিনিসটা খারাপ দেখা যাবে না। বিক্রিয়াটা কি তাপ প্রয়োগে কি ঘটবে? বিক্রিয়া ডেল এস এর মান কি? ডেল এস এর মান নেগেটিভ। ডেল এস এর মান কি? নেগেটিভ। তার মানে কি বিক্রিয়া? এটা তাপ উৎপাদী বিক্রিয়া। ডেল এস এর মান যদি নেগেটিভ হয় তাহলে কি বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়া। ডেল এস এর মান যদি নেগেটিভ হয় তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া তুমি কি আরো তাপ দিবা? কখনোই না। ওই যে বলছিলাম তেলা মাথায় তেল দেওয়া, তুমি যদি যারা তেল দেও, তেলের মধ্যে যদি আরো তেল দাও তাহলে জিনিসটা খারাপ দেখাবে না? জিনিসটা তো খারাপ দেখাবে। তার মানে কি ডেল এস এর মান নেগেটিভ। তাহলে ডেল মানে তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া কি করতে হবে? বিক্রিয়ক থেকে কি হবে? বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর হবে, কি বিক্রিয়াটি পশ্চাৎ দিকে হবে। মানে কি বলছে? তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ প্রয়োগে কি করছে? তার এমনি তাপ উৎপাদী বিক্রিয়া, তার মধ্যে তুমি আরো তাপ দিতেছো, তার বিক্রিয়া কি সামনের দিকে যাবে? কখনোই না, পিছনের দিকে আসবে। মানে তেলের মাথা তেল দিলে জিনিসটা খারাপ হবে না? অতিরিক্ত কোনো কিছু ভালো না। একটা কথা শুনছো না? তার মানে কি তাপ উৎপাদী বিক্রিয়ায় তুমি যদি আরো তাপ দাও তাহলে সেক্ষেত্রে কি হবে? উল্টা ঘটনা ঘটবে। তার মানে কি এদিকে যাওয়ার কথা বিক্রিয়া, তখন এদিকে যাওয়ার কথা, তখন সেদিকে না যায় কি হবে? পিছনের দিকে ফিরে আসবে। পিছনে। আর তাপ হারে বিক্রিয়া যদি হইতো, এটা যদি পজিটিভ থাকতো, এখানে যদি পজিটিভ থাকতো তাহলে কি করতাম? তাপ প্রয়োগে কি করতাম? সামনের দিকে যাই। তাপ হারে বিক্রিয়া মানে তাপ নাই, আমি আরো তাপ দিতে তারা সামনের দিকে যাবে। আর তাপ উৎপাদী বিক্রিয়া তার মানে কি তাপ এমনি উৎপন্ন হইতেছে, তুমি যদি আরো তাপ প্রয়োগ করো জিনিসটা উল্টা হয়ে যাবে। এই জন্য কি তাপটা যদি তাপ প্রয়োগে কি করবে? এটা বিপরীত দিকে, বিক্রিয়াটি পশ্চাৎ দিকে সরে আসবে। বিক্রিয়াটি কি হবে? পশ্চাৎ দিকে সরে আসবে। তাহলে আনসার কি সকলে বুঝতে পারছো? তাহলে কি বিক্রিয়াটি পশ্চাৎ দিকে সরে আসবে। বিক্রিয়াটি কি পশ্চাৎ দিকে সরে আসবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।